আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফেসবুক লাইভ ক্লাসের 13তম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। শুরুতেই দুঃখ প্রকাশ করছি, যথাসময়ে 12:30 যে ক্লাসটা হওয়ার কথা ছিল, ক্লাসটাতে কিছু ত্রুটি থাকার কারণে পুনরায় ক্লাসটি নিচ্ছি। আশা করি তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে তোমাদের যে অধ্যায়টি নিয়ে কথা বলা, 11তম অধ্যায় রিভেটেড জয়েন্ট। রিভেট জয়েন্টের আজকে থিওরি এবং ম্যাথ প্রবলেম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো রিভেট জয়েন্ট কি, শুরুতেই আমি বলবো জয়েন্ট বা জোড়া বলতে কি বুঝি আমরা। জয়েন্ট বা জোড়া বলতে দুই বা ততোধিক মেটালকে একত্র করা, সেটা স্থায়ী হতে পারে, অস্থায়ীও হতে পারে। এই জোড়া দেওয়াকে বলা হয়, এই একত্র করাকে বলা হয় জোড়া। তো জয়েন্ট দুই প্রকার হয়, একটা পার্মানেন্ট আর একটা টেম্পোরারি, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। অস্থায়ী জোড়া কোনগুলোকে বলবো আমরা, যেমন সিম জয়েন্ট, পারকাশন জয়েন্ট, এগুলোকে অস্থায়ী জোড়া বলে থাকি। আবার ওয়েল্ডিং জয়েন্ট হলো স্থায়ী জয়েন্ট। তাহলে রিভেট জয়েন্টটা কি, স্থায়ী না অস্থায়ী? এইটা আসলে কখনো কখনো স্থায়ী আকার ধারণ করে, তবে অধিকাংশ সময়ই রিভেট জয়েন্টটা অস্থায়ী জোড়া। কেন? দুটো রিভেট, একটা রিভেট দ্বারা যদি দুটো প্লেটকে আমি একত্র করে দেই, পরবর্তীতে চাইলে এই রিভেটকে যদি আমি আলাদা করতে পারি, তাহলে মূল প্লেটগুলো আলাদা করা সম্ভব। আবার অনেক সময় দেখা যায় যে স্থায়ী জোড়া কেন বলতেছি আবার মাঝে মধ্যে, আবার অনেক সময় দেখা যায় যে রিভেটকে যদি আমি আলাদা করতে যাই, তাহলে মূল প্লেটটা ক্ষতি সাধিত হয়। যদি মূল প্লেটের কোনো ক্ষতি সাধন হয়, সেক্ষেত্রে আমি রিভেট জোড়াকে স্থায়ী জোড়া বলবো। অর্থাৎ অক্ষত অবস্থায় দুটো প্লেটকে যদি আলাদা করা যায়, এমন জোড়াকে বলবো অস্থায়ী জোড়া। আর যদি যদি ওই প্লেটকে যদি আলাদা করতে গিয়ে তাহলে মূল প্লেটের ক্ষতি হয় কিংবা নষ্ট হয়ে যায়, স্পেসিমেন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো স্থায়ী জোড়া। তো রিভেট জোড়া স্থায়ী না অস্থায়ী, এটা কনফিউশন রয়েই গেল। আমি এখানে দেখাচ্ছি রিভেট জোড়ার প্রকারভেদ। আমরা এগুলো জানি যে জোড়া মূলত কয়েকভাবে দেওয়া যায়, ল্যাপ জয়েন্ট, বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, এজ জয়েন্ট, এগুলো জয়েন্ট তোমরা জানো। তো রিভেট জয়েন্ট দুই ভাবে দেই মূলত আমরা, একটা ল্যাপ জোড়ার মাধ্যমে আর একটা বাট জোড়ার মাধ্যমে। তো ল্যাপ জোড়া আবার এখানে তিন ভাবে বিভক্ত করা হয়েছে। আসলে তিন ভাগে না, এখানে কয়েক ভাবে বিভক্ত করা যায়। তো প্রধানত তিন ভাবে বিভক্ত করা হয়। তার মধ্যে একটা হলো সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট, ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট, ট্রিপল রিভেটেড ল্যাপ জয়েন্ট। এবার দেখো বাট জয়েন্ট একইভাবে তিন ভাবে বিভক্ত করা হয়েছে, এটাও তিনের অধিক বিভক্ত করা যায়, তবে প্রধানত তিন ভাগে বিভক্ত করা হয়। এই জন্য এটাকে আমি বলছি সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট, ডাবল রিভেটেড বাট জয়েন্ট, ট্রিপল রিভেটেড বাট জয়েন্ট। এই যে দেখো, এবার আমি দু একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি যে ল্যাপ জয়েন্ট, এটাকে ল্যাপ জয়েন্ট একটা প্লেটের সাথে আরেকটা প্লেট পাশাপাশি রেখে যে জয়েন্ট দেওয়া হয় রিভেট দ্বারা, এটাকে বলি আমরা সরি একটা রিভেটের উপর আরেকটা রিভেট রেখে, অর্থাৎ দুটো প্লেট, একটা প্লেটের উপর আরেকটা প্লেটকে রেখে, অর্থাৎ দুটো প্লেটকে উপরে উপরে রেখে যদি রিভেট দ্বারা যুক্ত করা হয়, সেটাকে বলবো আমরা ল্যাপ জয়েন্ট। আর যদি দুটো প্লেটকে পাশাপাশি রাখা হয়, সেক্ষেত্রে বলা হয় বাট জয়েন্ট। এখানে লক্ষ্য করো, এখানে ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট বলা হচ্ছে কেন, মনে রাখবা সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট বলতে বোঝানো হয় ল্যাপ জয়েন্ট বাট এক সারি রিভেট দ্বারা যদি যুক্ত করা হয়, সেটাকে বলবো আমরা সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট। আবার দুই সারি দ্বারা যদি যুক্ত করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট। এখানে এক সারিতে কয়টা রিভেট আছে এটা কোনো ম্যাটার না, বাট এক সারি হলে সেটাকে আমরা সিঙ্গেল রিভেটেড, দুই সারি হলে সেটাকে ডাবল রিভেটেড বলবো আমরা। এখানে ল্যাপ জয়েন্টের এখানে কিছু ক্রস সেকশন ভিউ দেখানো হয়েছে। এই দেখো, উপরে একটা প্লেট, নিচে একটা প্লেট, একটা রিভেট দ্বারা সংযুক্ত করা হয়েছে। এখানে যদি কোনো কারণে যদি ফেল করে, তাহলে রিভেটটা এই বরাবর শেয়ার হবে, কেটে যেতে পারে, থেতলে যেতে পারে, প্লেট আলাদা হতে পারে, বিভিন্ন কারণেই রিভেট ব্যর্থ হয়ে থাকে। এখানে দেখো বিভিন্ন প্রকার ল্যাপ জয়েন্টের চিত্র দেখানোর চেষ্টা করেছি। সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট, এই যে দেখো, এই একটা প্লেটের উপর আরেকটা প্লেট বসানো হয়েছে এক সারি রিভেট দ্বারা, এই জন্য এটাকে বলা হয়েছে সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট। এখানে লক্ষ্য করে একটা প্লেটের উপর আরেকটা প্লেট বাট দুই সারি রিভেট দ্বারা এখানে যুক্ত করা হয়েছে, এই জন্য এটাকে বলবো আমরা ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট। এরপরে দেখো, এটাকে বলতেছি, দেখো এই যে একটা প্লেট, এই একটা প্লেট, এই যে ডটের চিহ্ন দ্বারা দুটো প্লেটকে যুক্ত করা হয়েছে, অথবা এই পাশে একটা প্লেট, এই পাশে একটা প্লেট, এই দুই প্লেটকে কভার প্লেট দ্বারা যুক্ত করা হয়েছে, এই জন্য এটাকে বলতেছে, দেখো এই যে এই প্লেটের এক সারি, এই প্লেটেরও এক সারি, আসলে এখানে পাশাপাশি দুটো প্লেট আলাদা, তাহলে এক সারি এক প্লেটে, এখানেও এক সারি এক প্লেটে, তাহলে আমি বলতে পারি পাশাপাশি দুটো প্লেট পাশাপাশি থাকার কারণে এটা বাট জয়েন্ট, আর একটা সারি রিভেট থাকার কারণে এটাকে বলতে পারি আমি সিঙ্গেল রিভেটেড
বাট জয়েন্ট। এবার দেখো ডাবল রিবেটেড বাট জয়েন্ট, দেখো এই প্লেটে দুইটা সারি, এই প্লেটেও দুইটা সারি, এবং এটা বাট জয়েন্ট আকারে আছে, সেই জন্য আমরা বলতেছি ডাবল রিবেটেড বাট জয়েন্ট। আর দুইয়ের অধিক হলে এটাকে আমরা চেইন রিবেটিং বলে থাকি। এছাড়া এই রিবেটিংটা যদি এই যে এরকম জেড প্যাটার্নে হয়ে থাকে, এভাবে জেড প্যাটার্নে হয়ে থাকে ক্রস আড়াআড়িতে, সেটাকে আমরা বলি জিগজ্যাগ রিবেটিং। এখানে আমি একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি, এটা ডাবল রিবেটেড বাট জোড়া। এই যে একটা প্লেট, এই একটা প্লেট, এই যে দেখো এখানে এই মাঝ বরাবর দুটো প্লেটকে যুক্ত করা হয়েছে। কভার প্লেট হলো এখানে দুইটা, একটা নিচে আছে, একটা এই যে ছোটটা উপরে আছে। তাহলে কভার প্লেট একটা নিচেরটা বড়, উপরেরটা ছোট, তার মানে এটা ডাবল রিবেটেড বাট জয়েন্ট, বাট অসম কভার প্লেট, একটা নিচের কভার প্লেটটা বড়, উপরে কভার প্লেটটা ছোট, এই জন্য বলা হচ্ছে এখানে ডাবল রিবেটেড বাট জয়েন্ট, কিন্তু এটা হলো অসম কভার প্লেট। অসম কভার প্লেট হওয়াতে সমস্যা বা সুবিধাটা কি? অসম কভার প্লেট লক্ষ্য করো, এইটা হলো মূল প্লেট, এটা হলো মূল প্লেট, আর নিচেরটা হলো কভার প্লেট বড়টা, আর উপরেরটাও কিন্তু কভার প্লেট, এই কভার প্লেটটা হলো ছোট। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে এই সারিতে রিভেটিং এখানে যুক্ত করা হয়েছে, এই সারিতে রিভেট এখানে দেখানো হয়েছে, ক্রস সেকশন ভিউ, ফ্রন্ট ভিউ এটা মূলত, এই সারি রিভেট এখানে দেখানো হয়েছে, এবং এই সারি রিভেট এখানে ডান পাশে দেখানো হয়েছে। এতে করে পার্থক্যটা কি হয়েছে লক্ষ্য করো, এই যে দেখো, এই যে কভার প্লেটটা, ছোট কভার প্লেটটা ছিল এই যে এই থেকে এই পর্যন্ত, তার মানে বাম প্রান্তের এবং ডান প্রান্তের রিভেটটা একটা কভার প্লেটকে কভার করছে, এই যে শুধু নিচের কভার প্লেটটা পাইছে। তার মানে এই রিভেটটা মূল প্লেট এবং এই কভার প্লেটে যদি কখনো শেয়ার হয়, তাহলে এই পয়েন্টে শেয়ার হবে, অর্থাৎ এই রিভেটটা একটা পয়েন্টে শেয়ার হবে, এই রিভেটটাও ঠিক একটা পয়েন্টে বা একটা জায়গায় শেয়ার হবে। বাট এই রিভেট দুটোর কথা চিন্তা করে দেখো, এই রিভেট অথবা এই রিভেটটা লক্ষ্য করো, এই পয়েন্টেও শেয়ার হবে, এই নিচের পয়েন্টেও শেয়ার হবে, দ্যাট ইজ উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্ট বোথ পয়েন্টে এটা শেয়ার হবে। এই জন্যই আমি এই অসম কভার প্লেটটা দেখাইছি যে যদি সিঙ্গেল কভার প্লেটে হয় তাহলে সিঙ্গেল রিভেটেড এটা শেয়ারিং হবে, আবার ডাবল কভার প্লেটে হলে এটা এটা ডাবল শেয়ার হবে। সিঙ্গেল শেয়ার এবং এখানে ডাবল শেয়ার, এটা বোঝানোর জন্যই আমি চিত্রটা দেখিয়েছি। এই যে রিভেটের ব্যবহার প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয়, দেখো এটা ওয়েল্ডিং জয়েন্ট, আর এগুলো রিভেট জয়েন্ট, এগুলো রিভেট জয়েন্ট। এই যে স্টিল স্ট্রাকচার ব্রিজ, স্টিল স্ট্রাকচার ইন্ডাস্ট্রি, এই সমস্ত পারপাসে এখন এগুলোতে রিভেট ব্যবহার করা হয়ে থাকে। রিভেট জোড়ার ব্যর্থতার কারণগুলো কি কি? রিভেট জোড়া বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারে, পাঁচসমূহ বেঁকে যাওয়ার ফলে, অর্থাৎ এই পাতগুলো এইভাবে বেঁকে যেতে পারে, বেঁকে যাওয়ার কারণে রিভেট ছুটে যাবে, রিভেট থেকে পাত ছুটে যাবে, এই জন্য রিভেট জোড়া ব্যর্থ হতে পারে। রিভেটের শেয়ারিং এর ফলে, অর্থাৎ রিভেটটা কেটে গেলে, এই যে রিভেটটা কেটে গেল, এই যে কেটে গিয়ে রিভেট কেটে গিয়ে বের হয়ে আসলে এর ফলে রিভেট জোড়া ব্যর্থ হতে পারে। পাত অথবা রিভেট থেতলে গেলে অথবা চাপে বা টানে রিভেট ছিদ্র স্থায়ীভাবে নষ্ট হয়ে গেলে, এই যে দেখো এখানে থেতলে গেছে, গিয়ে এখানে ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে ছিঁড়ে গেছে, সরি এখানে এই যে থেতলে যায় হলো এখানে, থেতলে যায় কিভাবে, অর্থাৎ একটা রিপিটে বারবার রিপিটেড লোড যখন প্রয়োগ করা হয় তখন রিপিটের যে ডায়া, ওই ডায়াটা আস্তে আস্তে চিকন হতে থাকে, চিকন হতে হতে এক সময় এটা ছিঁড়ে যায়। যেমন প্র্যাকটিক্যালি তোমাদের যদি এটা উদাহরণ হিসেবে বলি, তোমরা লক্ষ্য করে দেখবা টিউবওয়েলের যে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলের সাথে বাকেটের সাথে যে কানেক্টিং রডটা থাকে, লং টাইম হ্যান্ডেলে চাপাচাপির ফলে ওই কানেক্টিং রডটা টিউবওয়েলের হেডের সাথে বারবার ঘর্ষণ খাওয়ার কারণে ওই কানেক্টিং রডটা চিকন হয়ে যায় এবং একসময় এটা ফেল করে যায়, ওইটাকে বলা হয় ক্র্যাশিং বা থেতলে যাওয়া। এবার পাতের প্রান্ত ফেটে গেলে, এই যে পাতের প্রান্ত ফেটে গেলে, এই যখন ফেটে গেলে কি হবে, রিভেট জোড়া ব্যর্থ হবে টানের ফলে, এই যে টানের ফলে এটা রিভেটটা, এই যে মূল প্লেটটা ছিঁড়ে যেতে পারে, এর ফলেও রিভেট জোড়া ব্যর্থ হতে পারে, এখানে দেখানো হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে। এবার আমি আসি রিভেট জোড়ার সামর্থ্য সমীকরণ নিয়ে কথা বলবো। একটা হলো এই পাশে সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট, আর এই পাশে দেখাচ্ছি আমি সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট। সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে প্লেটেড টিয়ারিং রেজিস্ট্যান্স, প্লেটেড টিয়ারিং রেজিস্ট্যান্সটা আসলে, টিয়ারিং মানে হলো টেনজাইল লোডের কারণে, টেনজাইল স্ট্রেসের কারণে, টেনশন লোডের কারণে যে রেজিস্ট্যান্স হয় সেটাই টিয়ারিং রেজিস্ট্যান্স বলতেছে। মূলত টেনজাইল স্ট্রেস ফর্মুলা আমরা কি জানি, টানা লোড বাই এরিয়া, এই টানা লোডকে আমরা বলতেছি আর টি, আরটাকে বলছি রেজিস্ট্যান্স, আর টিয়ারিং বা টেনশনের কারণে বলতেছি এটা টি, আর টি। তাহলে এখানে পি মাইনাস ডি ইন্টু টি, এটাকে বলবো আমি টিয়ারিং এরিয়া, অর্থাৎ এটা হলো এরিয়ার যদি এই পাশে নিয়ে এসে আর এর নিচে ভাগ করি তাহলে স্ট্রেস পাবো।
আর এই এরিয়া যদি গুণ হয় তাহলে পাশে আমি রেজিস্ট্যান্স বা সামর্থ্য বা লোড পাবো। এটা টিয়ারিং রেজিস্ট্যান্স, এটা পিটা হলো পিচ, ডিটা ডায়ামিটার, টিটা হলো প্লেটের থিকনেস, এসটিটা হলো টেনজাইল স্ট্রেস। প্লেটের শেয়ারিং রেজিস্ট্যান্স আর এস সমান পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এস এস। এটা হলো ক্রস সেকশন এরিয়া। রিভেট দেখতে ক্রস সেকশন এরিয়া কেমন হবে? বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে লোড বাই এরিয়া সমান পীড়ন। এবার এরিয়া যদি গুণ করে দেয় তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এস এস, অর্থাৎ শেয়ারিং রেজিস্ট্যান্স। প্লেটের ক্র্যাশিং বা বিয়ারিং রেজিস্ট্যান্স, কখনো কখনো এটাকে বিয়ারিং বলা হয়, কখনো এটাকে ক্র্যাশিং বলা হয়। তাহলে ক্র্যাশিং এরিয়া হলো ডি ইন্টু টি। ক্র্যাশিং এরিয়াটা কি? ডি ইন্টু টি, অর্থাৎ এটা হলো ব্যাস আর এটা হলো থিকনেস। আসলে ক্র্যাশিং ডিপেন্ড করে থিকনেসের উপরে, যেহেতু এটা বৃত্তাকার বস্তু এবং নির্ভর করবে থিকনেসের উপরে ক্র্যাশিংটা কতটুকু লোড, ক্র্যাশিং এর ফলে সে কতটুকু লোড নিতে পারে বা পারবে না। এরপরে মূল প্লেট বা সলিড প্লেটের সামর্থ্য। মূল প্লেট কখনোই ফাঁপা হবে না, মূল প্লেট অবশ্যই সলিড প্লেট হতে হবে, যার ক্ষেত্র, যার সামর্থ্য বা রেজিস্ট্যান্স হলো আর ইকুয়ালস টু পিচ টি, পিচ পি ইন্টু থিকনেস টি ইন্টু এস টি। এখানে টেনজাইল স্ট্রেস বিবেচনা করতে হবে মূল প্লেটের সামর্থ্যের ক্ষেত্রে। আর এখানে সিঙ্গেল রিভেটেড বার জোড়ার ক্ষেত্রে এই ফর্মুলাগুলো সেম, একই ধরনের ফর্মুলা এখানে ব্যবহার হবে। সামান্য কিছু পরিবর্তন আছে যেটা আমি দেখাবো তোমাদের। ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্টের ফর্মুলা দেখো, প্লেটের টিয়ারিং এর ক্ষেত্রে আগের ফর্মুলাই রয়ে গেছে। তোমাদের অসম কভার প্লেটের ক্ষেত্রে বলছিলাম দুটি রিভেটের শেয়ারিং হবে, দুটি রিভেটের শেয়ারিং এর কারণে 2 দ্বারা গুণ করা হয়েছে। এখানে একটা ফ্যাক্টর গুণ হয়েছে। ফ্যাক্টরটা কেন গুণ হলো? আসলে তোমরা জানো যে একটা প্লেট যে পরিমাণ স্ট্রেংথ বহন করতে পারবে, লোড নিতে পারবে, দুইটা প্লেটকে যদি একত্র করা হয়, অর্থাৎ একটা রিভেট, একটা প্লেটকে দুইটা কভার প্লেট দ্বারা যদি কভার করা হয় এবং যদি রিভেট দ্বারা এটাকে আবদ্ধ করা হয়, সেটা একক প্লেটের চেয়ে দ্বিগুণ হওয়ার কথা, আসলে দ্বিগুণের চেয়েও বেশি হবে। কারণ হলো তোমরা জানো একটা স্টিক বা কাঠিকে যদি সহজে ভাঙা যায়, দুটো কাঠিকে এর দ্বিগুণ লোডেও ভাঙতে পারবে না, দুইয়ের অধিক, দ্বিগুণেরও অধিক লোড প্রয়োগ করতে হয়। তো ঠিক লোডের ক্ষেত্রেও এই একই কেস দাঁড়ায় যে কাভার প্লেট যখন দ্বিগুণ হয়ে যায় তা সেক্ষেত্রে এটার লোডটা অনেক বেশি নেয়, অর্থাৎ শেয়ারিং রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায়। এখানে 2 গুণ করার পরও এই জন্য এখানে একটা ফ্যাক্টর কে আসছে। এই কে এর মান হলো 1.875 ইন্টু শেয়ারিং এরিয়া ইন্টু শেয়ারিং স্ট্রেস। এবার প্রথম সারিতে টিয়ারিং, দ্বিতীয় সারিতে শেয়ারিং হতে পারে। যেহেতু দুইটা সারি, এখানে একটা সারিতে টিয়ারিং হতে পারে আর একটা সারিতে শেয়ারিং হতে পারে। তাহলে টিয়ারিং হলে টিয়ারিং রেজিস্ট্যান্সের ফর্মুলা এটা, আর শেয়ারিং হলে শেয়ারিং রেজিস্ট্যান্সের ফর্মুলা এটা, এই যে সেই ফর্মুলা। এবার দেখো প্রথম সারিতে শেয়ারিং এবং দ্বিতীয় সারিতে ক্র্যাশিং হতে পারে। প্রথম সারিতে যদি প্রথম সারিতে যদি ক্লাসটা কেটে গেল, নেটের